হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সাউ কম্পিউটার একাডেমি। আগের ক্লাসে ট্যালিতে তোমাদেরকে স্টক আইটেম তৈরি করা দেখিয়েছিলাম। আজকের ক্লাসে তোমাদেরকে লেজার শেখাতে চলেছি। লেজার কথার বাংলা অর্থ হচ্ছে খাতা। কোনো কিছু ব্যবসা শুরু করতে গেলে তোমাদেরকে কিন্তু অবশ্যই খাতা রাখতে হবে, যেখানে ব্যবসার সমস্ত হিসাবপত্রগুলো সংরক্ষিত থাকবে। অর্থাৎ ব্যবসাতে কত টাকা লাভ হলো, কত টাকা লস হলো, ব্যবসাতে কত টাকা জিনিস কেনা হচ্ছে, কত টাকা জিনিস বিক্রি হচ্ছে, এর পাশাপাশি ব্যবসাতে ক্যাপিটাল অর্থাৎ মালিক কত টাকা ইনভেস্ট করলো এবং মালিক ভবিষ্যতে কত টাকা দেবে, এছাড়াও রয়েছে জিএসটি। তো এই সমস্ত রকমের হিসাবপত্র রাখার জন্য তোমাদেরকে লেজার খুলতে হবে। তো আজকে সবার প্রথমে তোমাদেরকে ক্যাপিটাল অ্যাকাউন্টে লেজার তৈরি করা দেখাতে চলেছি। তো ক্যাপিটাল অ্যাকাউন্ট সাধারণত মালিকের হয়। তো মালিক কত টাকা ব্যবসাতে ইনভেস্ট করবে তার ইনফরমেশনগুলো কিন্তু এই অ্যাকাউন্টে থাকবে। ক্যাপিটাল অ্যাকাউন্ট সাধারণত 3 প্রকারের হয়: প্রোপাইটার, পার্টনারশিপ এবং শেয়ার হোল্ডার। ব্যবসার মালিক যদি একজন হয়ে থাকে সেক্ষেত্রে তাকে বলা হবে প্রোপাইটার অথবা প্রোপাইটারশিপ। এবং ব্যবসাতে যদি 2 জন বা তার অধিক যদি মালিক থাকে এবং মালিক যদি শেয়ারে বিজনেস করে, ওই ক্ষেত্রে ক্যাপিটাল হবে পার্টনারশিপ। আর একটা হয় শেয়ার হোল্ডার। তো ব্যবসা যদি কোম্পানি বা কর্পোরেট ফার্ম হয় সেক্ষেত্রে ব্যবসার অংশীদারিত্ব কিন্তু শেয়ারে হয় এবং যেই সব ব্যক্তিরা শেয়ার কিনে থাকবে তাদেরকে শেয়ার হোল্ডার বলা হবে। একজন শেয়ার হোল্ডার 0.1% থেকে 50% পর্যন্ত শেয়ার কিনে রাখতে পারবে। তবে এর বেশি যারা শেয়ার কিনে রাখবে তাদেরকে বলা হবে মেজরিটি শেয়ার হোল্ডার। কারণ যিনি 51% কিনে রাখবেন তার কাছে কিন্তু ব্যবসার মালিকানা বেশি থাকবে। এক্ষেত্রে 51% না হয়ে এর থেকে কমও হতে পারে। তো বেসিক্যালি সংক্ষেপে বলতে গেলে যার কাছে বেশি পার্সেন্ট শেয়ার হোল্ডার থাকবে তার কাছে ব্যবসা কন্ট্রোলের বেশি দায়িত্ব থাকবে বা তিনি চাইলে ব্যবসাটাকে নিয়ন্ত্রণ করতে পারে। তো ব্যবসাতে সাধারণত এই 3 প্রকারের ক্যাপিটাল হয়। তো আজকের ক্লাসে তোমাদেরকে এই ক্যাপিটাল অ্যাকাউন্ট তৈরি করা দেখাতে চলেছি। এই ক্যাপিটাল অ্যাকাউন্ট তৈরি করার জন্য তোমাদেরকে সবার প্রথমে ক্রিয়েটে আসতে হবে, তারপর এইখানে লেজারে আসতে হবে, তারপর তোমাদেরকে এইখানটায় নাম দিয়ে দিতে হবে। তো আমি এই ক্ষেত্রে দিয়ে দিচ্ছি সাউ কম্পিউটার ক্যাপিটাল অ্যাকাউন্ট। অর্থাৎ এই প্রতিষ্ঠানটি ব্যবসাতে ইনভেস্ট করবে। তো এরপর তোমাদেরকে এখানে এন্টার প্রেস করতে হবে। এই প্রশিক্ষণ কেন্দ্রে যদি অন্য কোনো নাম থাকে সেক্ষেত্রে তোমাদেরকে এখানে দিয়ে দিতে হবে। তারপর তোমাদেরকে এখানটা আন্ডারে করতে হবে ক্যাপিটাল অ্যাকাউন্ট। এখানে অনেকগুলোই কিন্তু আন্ডার রয়েছে, তবে মালিকের ক্ষেত্রে হবে ক্যাপিটাল অ্যাকাউন্ট। এগুলো তোমাদেরকে পরবর্তী ক্লাসগুলোতে শেখানো হবে। তারপর তোমাদেরকে এখানে এন্টার প্রেস করতে হবে। তো এই ক্ষেত্রে আর একবার আসবে মেলিং নেম। তো এইখানটা মেলিং নেম বলতে বলা হয়েছে সংক্ষিপ্ত নাম, যেগুলো তোমরা চিঠি, বিল বা ইনভয়েসে ব্যবহার করতে পারবে। তো এই ক্ষেত্রে তোমরা ক্যাপিটাল অ্যাকাউন্ট না লিখে সাউ কম্পিউটার একাডেমি বা কোনো একজন ব্যক্তির পুরো নাম দিয়ে দিতে পারো, কারণ এইটা অফিসিয়াল নাম। অর্থাৎ ট্যালিতে এন্ট্রি হয়ে থাকবে সাউ কম্পিউটার ক্যাপিটাল অ্যাকাউন্ট। তবে তোমরা যদি ভবিষ্যতে এই ব্যক্তিকে চিঠি পাঠাতে চাও সেক্ষেত্রে এইখানটা নামে থাকবে কিন্তু সাউ কম্পিউটার একাডেমি। তারপর তোমাদেরকে এইখানটা ঠিকানা দিয়ে দিতে হবে। ঠিকানা দেওয়ার পর তোমাদেরকে এইখানটা স্টেট, কান্ট্রি এবং পিনকোড দিয়ে দিতে হবে। পিনকোড দেওয়ার পর তোমাদের এই ক্ষেত্রে আসবে ব্যাংকিং ডিটেলস। তো মালিক অথবা ক্যাপিটাল যদি ভবিষ্যতে ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা লেনদেন করতে চায় সেক্ষেত্রে তোমাদেরকে কিন্তু এখানে ইয়েস করতে হবে। তো আমরা এই ক্ষেত্রে ইয়েস করে দিচ্ছি এবং মালিকের ব্যাংকিং ইনফরমেশান দিয়ে দিচ্ছি। তো এইখানটা তোমরা টাকা অনেক পদ্ধতিতে কিন্তু লেনদেন করতে পারবে। তো বেসিক্যালি এখানে এই 3টে প্রাইমারি রয়েছে, তবে তোমাদের যদি এর থেকে আরও বেশি ট্রানজ্যাকশান টাইপ লাগে সেক্ষেত্রে তোমাদেরকে এইখানটা শো মোডে ক্লিক করতে হবে। শো মোডে ক্লিক করলে তোমরা বর্তমান সময়ে সমস্ত ট্রানজ্যাকশান টাইপ পেয়ে যাবে। সবার প্রথমে রয়েছে এটিএম। তো এটিএম কার্ড ব্যবহার করে যদি ব্যাংক থেকে টাকা তোলা বা লেনদেন করা হয় সেক্ষেত্রে তোমাদেরকে ট্রানজ্যাকশান টাইপ এটিএম করতে হবে। তারপর এইখানটা রয়েছে কার্ড। তো এইখানটা কার্ড বলতে ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড বোঝানো হয়েছে। তো এগুলো যদি তোমরা লিঙ্ক করতে চাও তাহলে তোমাদেরকে এখানে কার্ড করতে হবে। তারপর রয়েছে চেক। তো চেকের মাধ্যমে যদি কেউ টাকা ডিপোজিট বা ইস্যু করতে চায় সেক্ষেত্রে এটা ব্যবহার করতে হবে। তারপর রয়েছে ইসিএস অর্থাৎ ইলেকট্রনিক ক্লিয়ারিং সার্ভিস। তো ব্যাংকের মাধ্যমে তোমরা যদি অটোমেটিক ইএমআই বিল পেমেন্ট বা ব্যাংকের কোনো পেমেন্ট করতে চাও সেক্ষেত্রে তোমাদেরকে এখানে ইসিএস করতে হবে। তারপর রয়েছে ই ফান্ড ট্রান্সফার। তো বেশিরভাগ ব্যবসার ক্ষেত্রে বর্তমান সময় ই ফান্ড ট্রান্সফারটাতেই ব্যবহার করা হয়, কারণ এইখানে তোমরা সমস্ত লেনদেন করতে পারবে। এখানে এই ই ফান্ডের মধ্যে সবার প্রথমে থাকে এনইএফটি অর্থাৎ ন্যাশনাল ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার। এটার মাধ্যমে তোমরা ধীরে ধীরে টাকা ট্রান্সফার করতে পারবে। অর্থাৎ ব্যাংকিং অফিস টাইমে তোমরা টাকা পাঠাতে পারবে, 24 ঘন্টা কিন্তু টাকা পাঠাতে পারবে না।
তারপর থাকে আরটিজিএস অর্থাৎ রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট। তোমরা যদি বড় অঙ্কের কোনো টাকা পাঠাতে চাও সেক্ষেত্রে তোমাদেরকে আরটিজিএস ব্যবহার করতে হবে। এই ক্ষেত্রে 2 লাখ বা তার বেশি অ্যামাউন্টে যদি টাকা হয় তাহলে তোমাদেরকে আরটিজিএস ব্যবহার করতে হবে। তারপর থাকে আইএমপিএস অর্থাৎ ইমিডিয়েট পেমেন্ট সার্ভিস। তো এটা ইউপিআইয়ের মতো 24 ঘন্টা কাজ করে। এখানে তোমরা তৎক্ষণাৎ বা কুইকলি টাকা পাঠাতে পারবে। তো আশা করি এই 3টে পেমেন্টের বিষয়ে তোমরা বুঝতে পেরেছো। তারপর রয়েছে ইলেকট্রনিক চেক। তো এটা জাস্ট চেকের মতোই কাজ করে, তবে এই চেকটা হবে ডিজিটাল। তারপর রয়েছে ইলেকট্রনিক ডিডিপিও। এখানে ডিডি বলতে ডিমান্ডেড ড্রাফট এবং পিও বলতে পে অর্ডার বোঝানো হয়েছে। তো তোমরা যদি এই দুটো পেমেন্টের মাধ্যমে পেমেন্ট করতে চাও সেক্ষেত্রে তোমাদেরকে এটা চুজ করতে হবে। তারপর এইখানটা রয়েছে ইউপিআই অর্থাৎ ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস। মালিক যদি গুগল পে, পেটিএম, ফোনপে এইসবের মাধ্যমে পেমেন্ট করতে চায় সেক্ষেত্রে তোমাদেরকে এখানে ইউপিআই করতে হবে। তো এই ক্ষেত্রে আমি করে দিচ্ছি ই ফান্ড ট্রান্সফার। ই ফান্ড ট্রান্সফার করার পর তোমাদেরকে এইখানটা ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিতে হবে। তো আমি এই ক্ষেত্রে র্যান্ডম একটা ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে দিচ্ছি। অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পর তোমাদেরকে এইখানটা আইএফএস কোড দিয়ে দিতে হবে। আইএফএস কোড সাধারণত ব্যাংকের পাস বইতে থাকে। তো এই ক্ষেত্রে আমি স্টেট ব্যাংকের আইএফএস কোডটা দিয়ে দিচ্ছি। আইএফএস কোড দেওয়ার পর তোমাদেরকে এখানে এন্টার প্রেস করতে হবে। তারপর তোমাদেরকে এইখানটা নিউ ব্যাংকে এন্টার প্রেস করতে হবে। এরপর তোমাদেরকে এইখানটা ব্যাংকের নাম দিয়ে দিতে হবে। ব্যাংকের নাম দেওয়ার পর তোমাদেরকে এইখানটা এন্টার প্রেস করতে হবে। তারপর তোমাদেরকে এইখানটা প্যান কার্ডের নাম্বার দিয়ে দিতে হবে, অর্থাৎ যিনি ব্যবসাতে টাকা ইনভেস্ট করবেন ওনার প্যান কার্ডের নাম্বার। তো প্যান কার্ডের নাম্বার 10 সংখ্যার হয়, যেখানে প্রথম 5টা অক্ষর থাকবে এ থেকে জেড পর্যন্ত, তারপর 4টে সংখ্যা থাকবে 0 থেকে 9 পর্যন্ত এবং সবার শেষের একটা অক্ষর থাকবে। তো এই ক্ষেত্রে আমি র্যান্ডম একটা প্যান কার্ড তৈরি করে নিচ্ছি। প্যান কার্ডের নাম্বার দেওয়ার পর তোমাদেরকে এইখানটা এন্টার প্রেস করতে হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমাদেরকে কিন্তু ওয়ার্নিং দিচ্ছে, কারণ আমাদের এইখানে প্যান কার্ডের নাম্বারটা ভুল এবং কারণটাও কিন্তু এখানে বলা রয়েছে। এখানে বলা রয়েছে 4 নম্বর ক্যারেক্টারটার মধ্যে PHCJ এগুলোর মধ্যে কিছু একটা হবে। তো আমাদের এইখানটা 4 নম্বরে রয়েছে ডি, তাই এখানে কিন্তু ওয়ার্নিং দিয়েছে। তো এই ক্ষেত্রে আমি 4 নম্বর ওয়ার্ডটাকে আরেকবার এডিটিং করে নিচ্ছি। ঠিক করার পর যখন তোমরা এন্টার প্রেস করবে এখানে কিন্তু আর কোনো রকম ওয়ার্নিং দেবে না। এরপর তোমাদেরকে এইখানটা দিয়ে দিতে হবে রেজিস্ট্রেশন টাইপ। তো এই ক্ষেত্রে জিএসটি রেজিস্ট্রেশনের 4টে অপশান রয়েছে, তবে যদি তোমরা শো মোডে ক্লিক করো তাহলে তোমরা এইখানে আরও অনেকগুলো অপশান পেয়ে যাবে। তবে এতগুলো সাধারণত খুব একটা কাজে লাগে না, তবে ভবিষ্যতে এগুলো তোমাদেরকে শেখানো হবে। তো এইখানটা বাই ডিফল্ট এই 4টে কিন্তু বেশি কাজে লাগে, যেখানে সবার প্রথমে রয়েছে আননোন, অর্থাৎ এই মালিকের জিএসটি নাম্বার রয়েছে কি নেই এটা যদি তোমাদের কাছে অজানা থাকে সেক্ষেত্রে তোমাদেরকে এখানে আননোন করতে হবে। তারপর রয়েছে কম্পোজিশন, অর্থাৎ মালিকের যদি জিএসটি নাম্বার থাকে এবং তিনি যদি জিএসটি রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে থাকে সেক্ষেত্রে তোমাদেরকে এখানে কম্পোজিশন করতে হবে। তারপর রয়েছে রেগুলার, অর্থাৎ ব্যবসায়ী যদি বড় হয় এবং ব্যবসায়ী যদি আইটিসি করতে চায় সেক্ষেত্রে করতে হবে রেগুলার। এবং এইখানে কম্পোজিশন এবং রেগুলার দিলে তোমাদেরকে এইখানটার নিচে কিন্তু জিএসটি নাম্বার দিয়ে দিতে হবে। আর তারপর রয়েছে আনরেজিস্টার অথবা কনজিউমার। তো এই ক্ষেত্রে মালিক যদি কাস্টমার হয়ে থাকে অথবা মালিকের যদি কোনো রকম জিএসটি রেজিস্ট্রেশন না থাকে সেক্ষেত্রে তোমাদেরকে এই অপশানটা চুজ করতে হবে। তো সাধারণত ক্যাপিটাল অ্যাকাউন্টের মালিক জিএসটি নাম্বার দেয় না অথবা এদের থাকে না। তো এই ক্ষেত্রে আনরেজিস্টার কনজিউমার করাটাই তোমাদের পক্ষে উপযুক্ত হবে। তো আনরেজিস্টার করার পর তোমাদের এই ক্ষেত্রে সেট অল্টার অ্যাডিশনাল জিএসটি ডিটেলস এই অপশানটা আসবে। এটাকে যদি তোমরা ইয়েস করে রাখো সেই ক্ষেত্রে মালিকের যদি অন্য কোনো যদি জিএসটি নাম্বার থাকে সেটা তোমাদেরকে এখানে দিয়ে দিতে হবে। তো আমি যদি এখানে উত্তরপ্রদেশ করে দিই সেই ক্ষেত্রে এখানে ট্রান্সপোর্টার আইডি থাকবে। এখানে যদি তোমরা ইয়েস করো সেক্ষেত্রে ট্রান্সপোর্টারে কয়েকটা আইডি দিয়ে দিতে হবে। তো এগুলো একটু অ্যাডভান্স লেভেলের টপিক, তাই এগুলো আমি দেখাচ্ছি না, তাই এখানে ইএসসি প্রেস করে ফাইট করে দিচ্ছি এবং এই ক্ষেত্রে আমি এটাকে নো করে দিচ্ছি। নো করার পর তোমাদেরকে এখানে এন্টার প্রেস করতে হবে এবং এইখানটা ওপেনিং ব্যালেন্স দিয়ে দিতে হবে। তো তোমরা যদি এখানে ওপেনিং ব্যালেন্স দিয়ে দাও তাহলে এইখানে এন্ট্রিটা কিন্তু ঠিক হবে না, কারণ যখনই তোমরা ওপেনিং ব্যালেন্স দিয়ে দেবে তোমাদের ব্যালেন্স শিটে কিন্তু টাকাটা চলে আসবে, কিন্তু কোম্পানির মালিক কোথা থেকে টাকা পেলো অথবা টাকাটা কবে দিল অথবা কোন মাধ্যমের মধ্য দিয়ে টাকাটা দিল ওই সব ইনফরমেশানগুলো কিন্তু আসবে না। তবে তোমাদের বোঝানোর উদ্দেশ্যে আমি এখানে 1 লিখলাম, অর্থাৎ মালিক 1 টাকা ব্যবসাতে ইনভেস্ট করলো এবং এইখানটা সিআর বলতে বোঝানো হয়েছে ক্রেডিট। এরপর তোমাদেরকে এখানে এন্টার প্রেস করতে হবে, তারপর অ্যাপসেট করতে হবে। অ্যাপসেট করার পর তোমাদেরকে কিবোর্ডে ইএসসি প্রেস করে বেরিয়ে আসতে হবে। তারপর এই লেজারটাকে দেখার জন্য তোমাদেরকে এখানে অল্টারে আসতে হবে। তারপর এইখানে আবার তোমাদেরকে লেজারে ক্লিক করতে হবে। লেজারে ক্লিক করার পর তোমরা এই ক্ষেত্রে কিন্তু সাউ কম্পিউটার ক্যাপিটাল অ্যাকাউন্ট দেখতে পাবে এবং নতুন কোম্পানি খোলার সময় ট্যালি আগে থেকে ক্যাশ এবং প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট
এটা আগে থেকে খুলে দেয়। তাই এগুলো তোমাদেরকে কিন্তু ম্যানুয়ালি খোলার প্রয়োজন নেই, তোমাদেরকে এর পরের অ্যাকাউন্টগুলোকে খুলতে হয়। তো আশা করি কী করে মালিকের অ্যাকাউন্ট খুলতে হয় ওটা তোমরা বুঝতে পেরেছো। এরপর তোমাদেরকে কিবোর্ডে ইএসসি প্রেস করতে হবে। তারপর এই টাকাটাকে দেখার জন্য তোমাদেরকে এইখানে আসতে হবে ব্যালেন্স শিটে। ব্যালেন্স শিটে আসার পর তোমরা এইখানে টাকার অঙ্কটা দেখতে পাবে। তো তোমরা দেখতেই পাচ্ছ ক্যাপিটাল অ্যাকাউন্টে 1 টাকা জমা পড়েছে। এরপর রয়েছে ডিফারেন্স ইন ওপেনিং ব্যালেন্স, অর্থাৎ ওপেনিং ব্যালেন্সের সাথে কত পার্থক্য রয়েছে। তো ট্যালিতে ব্যালেন্স শিটের এই ধারে অংশটাকে বলা হয় লাইবিলিটি অর্থাৎ ঋণী, এবং এই ধারে থাকে অ্যাসেট অর্থাৎ সম্পত্তি। তো এই ক্ষেত্রে সম্পত্তি আর ঋণীর মধ্যে কত টাকার পার্থক্য হচ্ছে ওটা এখানে দেখাবে। এখানে ঋণী বলতে ব্যবসার মালিক 1 টাকা খরচ করেছে। ব্যবসাতে কোনো মালিক ইনভেস্ট করলে ওই ইনভেস্টমেন্টের টাকাটা রিটার্ন করার দায়িত্ব কিন্তু কোম্পানির। তাই এখানে দেখাচ্ছে লায়াবিলিটিস এবং অ্যাসেটের মধ্যে এত টাকার পার্থক্য হচ্ছে। এখানে যদি জিরো থাকে তাহলে ভাববে তোমাদের ব্যবসাতে সমস্ত ধরনের হিসাবপত্র ঠিকঠাক রয়েছে। তো একজন ভালো অ্যাকাউন্টের দায়িত্ব হচ্ছে সর্বদা এখানে জিরো করে রাখা। কখনো কখনো এইখানে সংখ্যাটা মাইনাসে বা প্লাসেও হয়ে যেতে পারে। যখন তোমাদের দোকানে বা ব্যবসাতে লায়াবিলিটিস কম অ্যাসেট বেশি হবে সেই ক্ষেত্রে এইখানের সংখ্যাটা পজিটিভে দেখাবে, এবং যখন এর উল্টোটা অর্থাৎ লায়াবিলিটিস বেশি থাকবে কিন্তু অ্যাসেট কম থাকবে অর্থাৎ সম্পত্তি কম থাকবে সেক্ষেত্রে এইখানে সংখ্যাটা নেগেটিভে দেখাবে। তো এটাকে তোমরা একটা ওয়ার্নিং বা সতর্ক বার্তা হিসেবে ধরে রাখতে পারো, কারণ যখনই এখানে বেশি বড় অঙ্কের সংখ্যা দেখাবে তাহলে তোমরা ধরে নেবে এখানে হিসাবের কোনো ভুল রয়েছে। যেমন আমাদের এখানে কোম্পানিতে 1 টাকা রয়েছে, সেই জায়গায় এখানে 2,20,000 টাকা কিন্তু জিনিস চলে আসছে। এটা ইন্ডিকেট করছে আমাদের কোথাও না কোথাও হিসাব ভুল রয়েছে। যখন আমরা কম্পিউটারে স্টক তৈরি করেছিলাম তখন আমরা 11 পিস কম্পিউটার অ্যাড করেছিলাম, এবং ওই ক্ষেত্রে কম্পিউটারটা কোন জায়গা থেকে কেনা হয়েছে, কোথা থেকে টাকা পাওয়া গেছে, ওই সব কিছু ইনফরমেশান কিন্তু আমাদের ট্যালিতে নেই। তাই এখানটায় বলছে এত টাকা ডিফারেন্স হচ্ছে, তাই এখানে এই টাকার অঙ্কটা কিন্তু এখানে চলে যাচ্ছে। আর মালিক যেহেতু 1 টাকা ইনভেস্ট করেছে তাই 1 টাকাটা এখানে মাইনাস হয়ে গেছে। তো আশা করি এইখানে ডিফারেন্স ইন ওপেনিং ব্যালেন্সটার বিষয় তোমরা বুঝতে পেরেছো। এবার তোমাদেরকে আমি আরও একটা মালিকের অ্যাকাউন্ট অথবা তোমরা বলতে পারো ক্যাপিটাল অ্যাকাউন্ট খুলে দেখাচ্ছি। ক্যাপিটাল অ্যাকাউন্ট খোলার জন্য আবার তোমাদেরকে এখানে ইএসসিতে ক্লিক করতে হবে। তারপর তোমাদেরকে এইখানটায় ক্রিয়েটে আসতে হবে। ক্রিয়েটে আসার পর তোমাদেরকে এইখানটায় লেজারে ক্লিক করতে হবে। লেজার কথার অর্থ হচ্ছে খাতা। এরপর তোমাদেরকে এইখানটায় মালিকের খাতা খুলতে হবে। তো এই ক্ষেত্রে আমি ধরলাম অভিক নামক একজন ব্যক্তি আমাদের ব্যবসাতে ইনভেস্ট করতে চাইছে, তাই এই ক্ষেত্রে তোমাদেরকে লিখতে হবে অভিক ক্যাপিটাল অ্যাকাউন্ট। তোমরা চাইলে এখানে সার নেম বা পদবিও দিয়ে দিতে পারো, তবে আমি এইখানে সংক্ষেপে রাখার জন্য কোনো রকম সার নেম দিচ্ছি না। তারপর তোমাদেরকে এখানে এন্টার প্রেস করতে হবে। আমরা যথারীতি এখানে ক্যাপিটাল অ্যাকাউন্ট রাখতে হবে। তারপর তোমাদেরকে এইখানটায় অভিকের অ্যাড্রেস দিয়ে দিতে হবে। অ্যাড্রেস দেওয়ার পর তোমাদেরকে এইখানে প্রোভাইড ব্যাঙ্ক ডিটেলসে ইয়েস করতে হবে। তারপর এইখানে তোমাদেরকে ব্যাঙ্কিং ইনফরমেশান দিয়ে দিতে হবে। তো এর আগে আমরা দেখালাম ই ফান্ড ট্রান্সফার, এই ক্ষেত্রে আমি দেখাচ্ছি চেক। তারপর তোমাদেরকে এখানে কোনো রকম পরিবর্তন না করে এন্টার করতে হবে। এরপর এইখানে তোমাদেরকে প্যান কার্ডের নাম্বার দিতে হবে। তো আমরা মনে করলাম এই ক্ষেত্রে অভিক কোনো রকম প্যান কার্ড নাম্বার দেয়নি, তাই এই ক্ষেত্রে আমরা প্যান কার্ড দিচ্ছি না, এবং এই ক্ষেত্রে আমরা করে দিচ্ছি আনরেজিস্টার করার পর তোমাদেরকে এইখানটায় সেট অল্টার জিএসটি ডিটেলস এখানে নো করতে হবে। তারপর এন্টার করতে হবে এবং এইখানে ওপেনিং ব্যালেন্স দিয়ে দিতে হবে। তো আমি এই ক্ষেত্রে অভিকের কাছ থেকে 5 টাকা নিয়ে নিচ্ছি, যদিও এইভাবে 5 টাকাটা নেওয়া কিন্তু ঠিক হবে না। 5 লেখার পর এইখানে কিন্তু টোটাল ওপেনিং ব্যালেন্স পরিবর্তন হয়ে যাবে। আমাদের এইখানটা 2,20,000 টাকা ডেবিট রয়েছে অর্থাৎ অ্যাসেট রয়েছে, এবং 1 টাকা ক্রেডিট রয়েছে অর্থাৎ লায়াবিলিটিস রয়েছে। এখানে 5 করার পর অটোমেটিক কিন্তু এখানে 6 হয়ে যাবে। তো এখানে এন্টার প্রেস করতে হবে। এন্টার প্রেস করার পর তোমরা দেখতেই পাচ্ছ এখানে 6 টাকা ক্রেডিট রয়েছে, এবং এইখানটা 2,19,994 টাকা কিন্তু ডিফারেন্স হচ্ছে। এরপর তোমাদেরকে এন্টার প্রেস করতে হবে, তারপর অ্যাপসেট করতে হবে। অ্যাপসেট করার পর তোমাদেরকে ইএসসি করে ব্যাকে আসতে হবে। এই ডিটেলসটাকে দেখার জন্য তোমাদেরকে এইখানটা ব্যালেন্স শিটে আসতে হবে। ব্যালেন্স শিটে আসার পর তোমরা দেখতেই পাচ্ছ ক্যাপিটাল অ্যাকাউন্টে রয়েছে 6 টাকা। তোমরা যদি এখানে এন্টার প্রেস করো সেই ক্ষেত্রে কোন ক্যাপিটাল কত টাকা ইনভেস্ট করেছে তার ডিটেলসটা আসবে। অভিক ইনভেস্ট করেছে 5 টাকা এবং সাউ কম্পিউটার ইনভেস্ট করেছে 1 টাকা। তারপর তোমরা যদি এইখান থেকে আবার এন্টার প্রেস করো সেই ক্ষেত্রে তোমরা কিন্তু মান্থ দেখতে পাবে, অর্থাৎ কোন মাসে টাকাটা ইনভেস্ট করেছিল। তো এই ক্ষেত্রে এপ্রিল মাসে ইনভেস্ট করেছে। তারপর যদি তোমরা এন্টার প্রেস করো এই ক্ষেত্রে কিন্তু তোমরা লেজার ভাউচার দেখতে পাবে। তো আমরা যেহেতু এখানে লেজার কোনো রকম ভাউচার এন্ট্রি করিনি তাই এখানটা খালি রয়েছে। তো আশা করি এক্ষেত্রে ক্যাপিটাল অ্যাকাউন্টের বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। ব্যবসাতে যাদের কাছ থেকে প্রোডাক্ট কিনে আমরা বিজনেস করব তাদেরকে বলা হয় সাপ্লায়ার।
সাপ্লায়ারে অ্যাকাউন্ট খোলার জন্য একইভাবে তোমাদেরকে এইখানটা ক্রিয়েটে আসতে হবে। ক্রিয়েটে আসার পর তোমাদেরকে এইখানটা লেজারে আসতে হবে। লেজারে আসার পর তোমাদেরকে এইখানটা সাপ্লায়ারের নাম দিয়ে দিতে হবে। তো এই ক্ষেত্রে আমি নাম দিয়ে দিচ্ছি স্মার্ট ইলেকট্রনিক্স। স্মার্ট ইলেকট্রনিক্স লেখার পর তোমাদের এটা মনে রাখার সুবিধার জন্য তোমরা এই ক্ষেত্রে প্যাকেটে এসইউপি লিখে রাখতে পারো, অর্থাৎ সাপ্লায়ার। প্যাকেটে এসইউপি লেখার পর তোমাদেরকে এখানে এন্টার প্রেস করতে হবে। তারপর এইখানটা দিতে হবে আন্ডার। তো এই ক্ষেত্রে আমরা আন্ডার করে দিচ্ছি সানড্রি ক্রেটর্স। যদি কোনো সাপ্লায়ারের কাছ থেকে তোমরা বাকিতে কিনে নিয়ে এসে পরে পেমেন্ট করো, সেক্ষেত্রে তোমাদেরকে এইখানটা সানড্রি ক্রেটর্স ব্যবহার করতে হবে। এখানে উচ্চারণ করলে তোমাদের হতে পারে ক্রেডিটর্স, তবে বাস্তবে এটাকে বলা হয় ক্রেটর্স। তো এইটা একটা ছোট্ট একটা নোটস রেডি রেখেছি। যেসব ব্যক্তিবর্গ বা প্রতিষ্ঠান থেকে পণ্য বা পরিষেবা ক্রয় করা হয়েছে এবং যাদের অর্থ পরিশোধ করা বাকি রয়েছে তাদেরকে সানড্রি ক্রেটর্স বা সাধারণ দেনাদার বলা হয়। অর্থাৎ স্মার্ট ইলেকট্রনিক্সের কাছ থেকে আমরা প্রথমে প্রোডাক্ট কিনবো, কেনার পর আমরা টাকা দেব। এরপর এইখানটা রয়েছে মেনটেন বিল বাই বিল। এটাকে ইয়েস করলে প্রতিটি বিলের টাকা আলাদা করে দেখাবে। এর ফলে কোন দিনে কত টাকা কেনা হয়েছিল তা বুঝতে সুবিধা হবে। আর তোমরা যদি এটাকে নো করে দাও তাহলে সমস্ত টাকাগুলো একসাথে দেখাবে। তো বেশিরভাগ ব্যবসার ক্ষেত্রে এটাকে ইয়েস করে রাখাই ভালো। তারপর রয়েছে ডিফল্ট ক্রেডিট পিরিয়ড। এটাকে ইয়েস করলে কত দিনের মধ্যে টাকা দিতে হবে সেই সময়সীমাটা এখানে লেখা থাকবে। তারপর এইখানটায় রয়েছে চেক ফর ক্রেডিট ডেজ ডিউরিং ভাউচার এন্ট্রি। এটাকে ইয়েস করলে সময় পার হয়ে গেলে ট্যালি সতর্ক করাবে। যেমন ওপরে যদি আমরা 10 দিন করে রাখি তাহলে 10 দিন পার হলে ট্যালি আমাদেরকে ভাউচার বা বিল তৈরি করার সময় ওয়ার্নিং দিয়ে মনে করিয়ে দেবে যে টাকাটা বাকি রয়েছে। তো এই ক্ষেত্রে আপাততভাবে আমি নো করে রাখছি, তবে পরে তোমাদেরকে এগুলো অবশ্যই দেখানো হবে। তারপর তোমাদেরকে এন্টার প্রেস করতে হবে। তারপর এখানে ঠিকানা দিয়ে দিতে হবে। তো এই ক্ষেত্রে আমি একটা র্যান্ডম ঠিকানা দিয়ে দিচ্ছি। এখানে ঠিকানা দেওয়ার পর তোমাদেরকে এইখানটায় আসতে হবে ব্যাঙ্কিং ডিটেলস। তো এই সাপ্লায়ার যদি অনলাইনে ট্রানজ্যাকশান করতে চায় সেক্ষেত্রে তোমাদেরকে এখানে ইয়েস করতে হবে। ইয়েস করার পর এইখানে তোমাদেরকে ব্যাঙ্কিং ডিটেলস দিয়ে দিতে হবে। তো এই ক্ষেত্রে আমি করে দিচ্ছি ইউপিআই। ইউপিআই করার পর তোমাদেরকে এখানে এন্টার প্রেস করতে হবে। তারপর তোমাদেরকে এইখানটায় ইউপিআই আইডি দিয়ে দিতে হবে। ইউপিআই আইডি তোমরা সাধারণত ফোনপে, গুগল পে, পেটিএম এইসবে দেখে থাকো। তো এই ক্ষেত্রে আমি একটা র্যান্ডম ইউপিআই আইডি দিয়ে দিচ্ছি। ইউপিআই আইডি দেওয়ার পর তোমাদেরকে এইখানটা অ্যাকাউন্ট নাম্বার দিতে বলবে। তো সাধারণত গুগল পে, ফোনপে, পেটিএম এইসবে টাকা পাঠানোর জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগে না। কেবলমাত্র ইউপিআই আইডি দিলেই বা মোবাইল নাম্বার দিলেই কিন্তু একটা অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে টাকা চলে যায়। তবে তোমাদের এই ক্ষেত্রে যদি অ্যাকাউন্ট নাম্বার লাগে সেক্ষেত্রে ভবিষ্যতে এখানে আপডেট করে দেখাবো। তারপর তোমাদের এখানে এন্টার করতে হবে। এন্টার করার পর ব্যাঙ্ক নেমে করতে হবে নট অ্যাপ্লিকেবল। তারপর তোমাদেরকে এইখানটায় প্যান কার্ডের নাম্বার দিয়ে দিতে হবে। তো এইখানে লেখার সুবিধার জন্য আমি আগে থেকে প্যান কার্ডের একটা নাম্বার রেডি করে রেখেছি। তো এই নাম্বারটা আমি এখানে রাইট ক্লিক করে কপি করে নিচ্ছি, তারপর এইখানে লিখে দিচ্ছি। প্যান কার্ডের নাম্বার দেওয়ার পর তোমাদেরকে এইখানে রেজিস্ট্রেশন টাইপ চুজ করতে হবে। তো এক্ষেত্রে আমরা করলাম রেগুলার। তারপর তোমাদেরকে এখানে জিএসটি নাম্বার দিয়ে দিতে হবে। তো এটা যেহেতু ব্যবসার প্যান কার্ডের নাম্বার, এই নাম্বারটা দিয়েই কিন্তু তোমাদের জিএসটি নাম্বার তৈরি হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু প্যান কার্ডের নাম্বারটা রয়েছে। তো এই ক্ষেত্রে তোমাদেরকে এই নাম্বারটা রাইট ক্লিক করে কপি করতে হবে, তারপর এইখানে পেস্ট করতে হবে। তোমরা যদি এটা অনলাইনে ভিডিও দেখে প্র্যাকটিস করে থাকো সেক্ষেত্রে তোমরা এটা ম্যানুয়ালি লিখে নেবে। তারপর তোমাদেরকে এন্টার প্রেস করতে হবে। এইখানটা অ্যাডিশনাল জিএসটি ডিটেলস এগুলোকে নো রাখতে হবে। এগুলো ভবিষ্যতে তোমাদেরকে অন করে দেখাবো। তারপর এন্টার প্রেস করতে হবে এবং আরেকবার এন্টার প্রেস করে এইখানটা অ্যাপসাইটে ক্লিক করতে হবে। তো অলরেডি আমাদের স্মার্ট ইলেকট্রনিক্সের অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। এরপর একইভাবে তোমাদেরকে আর একটা সাপ্লায়ার করে নিতে হবে। তো এই ক্ষেত্রে আমি নাম দিয়ে দিচ্ছি গণেশ ভান্ডার। তো এই ক্ষেত্রেও তোমাদের মনে রাখার সুবিধার জন্য ব্র্যাকেটে এসইউপি লিখে রাখছি। তবে তোমরা প্র্যাকটিক্যালি কাজ করার সময় কিন্তু এইরকম কোনোভাবে এসইউপি বা সিইউএস এসব লিখবে না। এটা জাস্ট তোমাদের শেখানোর জন্য করাচ্ছি। তারপর তোমাদেরকে এখানে এন্টার প্রেস করতে হবে এবং এইখানটায় আন্ডার একইভাবে সানড্রি ক্রেটর্স করতে হবে, কারণ এদের কাছ থেকে প্রথমে আমরা প্রোডাক্ট কিনবো তারপর টাকা দেবো। তারপর তোমাদেরকে এখানে এন্টার প্রেস করতে হবে। এখানে মেনটেন বিল বাই বিল এখানে ইয়েস করতে হবে। তারপরে এখানে কোনো রকম আপডেট করা যাবে না। তারপর তোমাদেরকে এইখানটায় ঠিকানা দিয়ে দিতে হবে। তো এই ক্ষেত্রে আমি উড়িষ্যার একটা ঠিকানা দিয়ে দিচ্ছি। অ্যাড্রেস দেওয়ার পর তোমাদেরকে এইখানটা স্টেট দিয়ে দিতে হবে উড়িষ্যা। এরপর তোমাদেরকে এইখানটা পিনকোড দিয়ে দিতে হবে।
পিনকোড দেওয়ার পর তোমাদেরকে এইখানটায় ব্যাঙ্কিং ডিটেলসে আসতে হবে এবং এইখানে তোমাদেরকে ইয়েস করতে হবে। ইয়েস করার পর তোমাদেরকে এইখানটা ট্রানজ্যাকশান টাইপ করে দিতে হবে। তো এই ক্ষেত্রে অনেকগুলোই অপশান রয়েছে। তো এই ক্ষেত্রে আমি করে দিচ্ছি ই ফান্ড ট্রান্সফার। তারপর তোমাদেরকে এখানে এন্টার প্রেস করতে হবে এবং এইখানে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিতে হবে। তো এই ক্ষেত্রে আমি র্যান্ডম 10 সংখ্যার একটা অ্যাকাউন্ট দিয়ে দিচ্ছি। অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পর তোমাদেরকে এইখানটা আইএফএস কোড দিতে হবে। তো এই ক্ষেত্রে আমি র্যান্ডম একটা আইএফএস কোড দিয়ে দিচ্ছি। ব্যাংকের আইএফএস কোড সাধারণত 11 সংখ্যার হয়, যেখানে প্রথম 4টি অক্ষর থাকবে। যেমন আমাদের এইখানটায় রয়েছে BDBL, তারপর 5 নম্বর সংখ্যা থাকবে 0, তারপর শেষের 6টা সংখ্যা থাকবে যেটা নির্দেশ করে শাখার কোড। তো আমাদের এই ক্ষেত্রে শাখার কোড রয়েছে 001356। এরপর তোমাদেরকে এইখানটা এন্টার প্রেস করতে হবে। তারপর এইখানটা ব্যাংক নেম দিয়ে দিতে হবে। তো এই ক্ষেত্রে তোমাদেরকে করতে হবে নিউ ব্যাংক, তারপর ব্যাংকের নাম দিয়ে দিতে হবে। তো এই ক্ষেত্রে আমি করে দিচ্ছি বন্ধন ব্যাংক। ব্যাংকের নাম লেখার পর তোমাদেরকে এখানে এন্টার প্রেস করতে হবে। তারপর এইখানটায় প্যান কার্ডের নাম্বার দিয়ে দিতে হবে। তো আমার কাছে আগে থেকে একটা প্যান কার্ডের নাম্বার রয়েছে, তো আমরা এই জিএসটি নাম্বার থেকে প্যান কার্ডের নাম্বারটা বের করে নিচ্ছি। তারপর এইখানটা লিখে নিচ্ছি। তারপর তোমাদেরকে এইখানটা রেজিস্ট্রেশন টাইপ দিতে হবে। তো এই ক্ষেত্রে আমরা করছি রেগুলার। তারপর তোমাদেরকে এইখানটা জিএসটি নাম্বার দিয়ে দিতে হবে। তো আমি এই ক্ষেত্রে পুরো নাম্বারটাকে রাইট ক্লিক করে নিচ্ছি কপি, তারপর এইখানটা পেস্ট করে নিচ্ছি। তবে তোমরা এইখানটায় ম্যানুয়ালি লিখে নেবে। তারপর তোমাদেরকে এখানে এন্টার প্রেস করতে হবে এবং আবার এখানে এন্টার প্রেস করে অ্যাপসেট করতে হবে। তো আমরা এইখানটায় দুটো সাপ্লায়ারের অ্যাকাউন্ট খুলে নিলাম। এটাকে দেখার জন্য তোমাদেরকে ইএসি করে ব্যাকে আসতে হবে। তারপর তোমাদেরকে এইখানে আসতে হবে অল্টারে আসার পর তোমাদেরকে আসতে হবে লেজার। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে গণেশ ভান্ডার রয়েছে এবং স্মার্ট ইলেকট্রনিক্স রয়েছে। তার আগে আমরা এইখানটায় সাউ কম্পিউটার ক্যাপিটাল অ্যাকাউন্ট এবং অভিক ক্যাপিটাল অ্যাকাউন্ট এই দুটো খুলেছিলাম। এবার তোমাদেরকে ব্যাঙ্ক অ্যাকাউন্টের খাতা তৈরি করে দেখাচ্ছি। ব্যাঙ্ক অ্যাকাউন্টের খাতা তৈরি করার জন্য একইভাবে তোমাদেরকে ক্রিয়েটে আসতে হবে। তারপর এইখানটায় লেজারে আসতে হবে। লেজারে আসার পর এইখানটায় ব্যাংকের নাম দিয়ে দিতে হবে। তো এই ক্ষেত্রে আমি করে দিচ্ছি এইচডিএফসি ব্যাঙ্ক। এইচডিএফসি ব্যাঙ্ক লেখার পর তোমাদেরকে এইখানটায় আন্ডারে আসতে হবে। ব্যাঙ্ক অ্যাকাউন্টের আন্ডার সর্বদা ব্যাঙ্ক অ্যাকাউন্টই হয়, তাই তোমাদেরকে এখানে টাইপ করতে হবে ব্যাঙ্ক। ব্যাঙ্ক লিখলেই তোমরা এইখানটা সাজেশান পাবে। তো এই ক্ষেত্রে তোমাদেরকে করতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট। ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেওয়ার পর তোমাদের এইখানটায় অটোমেটিক কিন্তু অ্যাকাউন্ট হোল্ডার নেম চলে আসবে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট সাধারণত 2 প্রকারের হয়, একটা হচ্ছে সেভিং অ্যাকাউন্ট আর একটা হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট বা তোমরা বলতে পারো কারেন্ট অ্যাকাউন্ট। তো আমাদের এই সফটওয়্যার বাই ডিফল্ট কারেন্ট অ্যাকাউন্ট মনে করেই এখানে কিন্তু কোম্পানির নামটা দিয়ে দিয়েছে, অর্থাৎ 5 স্টার প্রাইভেট লিমিটেড। এরপর তোমাদেরকে এইখানটায় একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিতে হবে। তো আমি এই ক্ষেত্রে একটা র্যান্ডম অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিচ্ছি। তারপর তোমাদেরকে এইখানটায় আইএফএস কোড দিয়ে দিতে হবে। ব্যাংকের আইএফএস কোড দেওয়ার পর তোমাদেরকে এইখানটা লিখতে হবে সুইফট কোড। সুইফট কোডটাকে অনেকে বলে বিআইসি কোড। তো সাধারণত বিদেশে টাকা পাঠানোর ক্ষেত্রে বা বিদেশ থেকে টাকা ইন্ডিয়াতে নিয়ে আসার জন্য কিন্তু এই কোডটা ব্যবহার করা হয়। এটা সাধারণত 8 বা 11 সংখ্যার হয়ে থাকে। তো আমরা এই ক্ষেত্রে সুইফট কোড দিচ্ছি না, তবে তোমাদের কোম্পানির মধ্যে যদি সুইফট কোড থাকে তোমরা অবশ্যই কিন্তু এখানে দিয়ে দিতে পারো। তারপর তোমাদেরকে এইখানটা দিতে হবে ব্রাঞ্চ। তো এই ক্ষেত্রে আমি ব্রাঞ্চ করে দিচ্ছি চণ্ডীপুর। ব্রাঞ্চ লেখার পর তোমাদেরকে এইখানটায় আসতে হবে সেট অল্টার ব্যাঙ্ক কনফিগারেশন। তো এটাকে যদি তোমরা ইয়েস করে দাও, এক্ষেত্রে তোমরা চেক, রিকনসিলিয়েশন বা ই পেমেন্ট এইখানে এক্সট্রা কয়েকটা সেটিংগুলো পাবে। তো এগুলো তোমাদেরকে এখন দেখাবো না, তবে যখন এই সব টপিকে আসবো তোমাদেরকে এগুলো শেখানো হবে। তো এই ক্ষেত্রে আমি ইএসি প্রেস করে দিচ্ছি। ইএসি প্রেস করার পর এইখানটা করে দিচ্ছি নো। এইখানে নো করার পর তোমাদেরকে এইখানটা ব্যাংকের অ্যাড্রেস দিয়ে দিতে হবে। ঠিকানা লেখার পর তোমাদেরকে এইখানটায় ব্যাংকের জিএসটি নাম্বার দিয়ে দিতে হবে। তো সাধারণত ব্যাংক জিএসটি নাম্বার দেয় না, তবে তোমরা চাইলে অবশ্যই কিন্তু দিয়ে দেবে। ব্যাংকের জিএসটি নাম্বার দেওয়ার পর তোমাদেরকে এখানটা এন্টার প্রেস করতে হবে। তারপর তোমাদেরকে এইখানে অ্যাপসেট করতে হবে। তবে তোমরা চাইলে এইখানটা ওপেনিং ব্যালেন্সও কিন্তু দিয়ে দিতে পারো। তো এই ক্ষেত্রে আমি উদাহরণ হিসেবে লিখে দিচ্ছি 1 টাকা 50 পয়সা। তো তোমরা যদি এই টাকাটা নাও সেক্ষেত্রে এটা কিন্তু তোমাদের ডেবিটের খাতায় থাকবে। এরপর তোমাদের এখানে এন্টার প্রেস করতে হবে, তারপর অ্যাপসেটে ক্লিক করতে হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমাদের এইখানে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। এরপর এই ব্যাঙ্ক অ্যাকাউন্টটাকে দেখার জন্য তোমাদেরকে ইএসিতে আসতে হবে। তারপর এইখানটায় অল্টারে আসতে হবে। অল্টারে আসার পর তোমাদেরকে এইখানটায় লেজারে আসতে হবে।
তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা হয়েছে এবং ব্যাঙ্কে কত টাকা রয়েছে ওটা দেখার জন্য তোমাদেরকে আবার ইএসসি করে বাইরে আসতে হবে। তারপর এখানে তোমাদেরকে আসতে হবে ডিসপ্লে মোর রিপোর্ট। তারপর তোমাদেরকে এইখানটায় আসতে হবে অ্যাকাউন্ট বুক। তারপর তোমাদেরকে এইখানটা ক্যাশ ব্যাঙ্ক বুক এইখানে আসতে হবে। এখানে আসার পর তোমরা ব্যাংকের ব্যালেন্সটা দেখতে পাবে। তো এই ক্ষেত্রে রয়েছে 1 টাকা 50 পয়সা। তো আশা করি এই ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার পরের ক্লাসে। থ্যাংক ইউ।